তখন সে আমাকে জাস্ট একটা কথা বলে যে, "আচ্ছা, যেখানে তোমার ফ্যামিলির কোনো ঠিকানা নেই, একদম ভবঘুরের মতো, তোমার কাছে আমি আমার ছেলেকে কি করে দেবো?" খুবই জরুরি আজকে প্রোগ্রামটা প্রপারলি মানুষের কাছে যেন পৌঁছে যায়, আর এটাও জরুরি যে অনেকের কাছে যেন শেয়ার হয়, অনেক শেয়ার হওয়া উচিত। ভাইরে, এটা কোনো সমরেশ মজুমদার বা হুমায়ুন আহমেদের কাব্য না, বাস্তব জীবনের গল্প। এখানে যদি মোটিভেশন না পাওয়া যায়, তাহলে সুলেমান সুকন থেকে শুরু করে আয়মান সাদিক কেউ মোটিভেশন দিতে পারবে না। ওদেরকে বিখ্যাত করলাম কেন? আমার গুরুত্বপূর্ণ মুখ দিয়ে বলে। বাট জরুরি হচ্ছে যে মোরাল অফ দ্য স্টোরি, যে ফোকাসটা এখানে রাখা হচ্ছে, এরকম বাস্তব জীবনের গল্প থেকে মোটিভেশন নেওয়ার চাইতে বিকল্প কিছু থাকতে পারে না। প্লিজ শেয়ার করো এবং বহু মানুষকে এই গল্পটা শুনবার সুযোগ করে দাও। ওকে মা। তো তখন আমি এই ইনফরমেশনটা পাইলাম যে আসলে তার ফ্যামিলিগত প্রবলেম হচ্ছে। তো তখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে, "আপনার ফ্যামিলি থেকে প্রবলেম করছে, এটা আপনি আমাকে বললেই পারতেন। ২ দিন পর, পর এই নাটকগুলো করার তো কোনো মানে হয় না। আমিও তো একটা মানুষ। আমি কাজ করি, কাজ-টাজ করে সারাদিন পরে বাসায় এসে কোথায় একটু রেস্ট নিবো, সেখানে সারাক্ষণ আমি যদি একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকি, আমার তো জবটাকেও কন্টিনিউ করতে হবে। এভাবে তো জব করা যায় না।" এভাবে বললাম। তো সেদিন আমার অ্যাকচুয়াল মনে নেই, কোনো একটা কারণে আমার তার সাথে ঝামেলা হয়েছিল। এরপর আমি তার ফ্যামিলিতে ফোন দিই, তার মাকে। তার মাকে ফোন দিয়ে বলি যে, আপনি বা আপনার হাজব্যান্ড মানে আঙ্কেল যদি মেনেই নিতে না পারে, তাহলে আপনার ছেলেকে না করে দেন। সে কেন ২ দিন পর, পর এসে আমাকে এভাবে ডিস্টার্ব করছে? তখন তার মা অনেক নোংরা ভাষায় আমাকে কিছু কথা বলে। চেয়ারটা একটু আগায় দিই, একটু দাঁড়াতো। বস। গালি দিচ্ছে তোকে? হ্যাঁ, গালি দিচ্ছে। কি বলছে? যে তোমার তো জাতের ঠিক নেই। জাতের ঠিক নাই। হ্যাঁ। আর তোর বাপ মা যেহেতু থেকেও নাই তাই। হ্যাঁ। আর তারা তো জানে না যে আমার বাবা মা আসলে কি বা কি। সেটা তো আমরা জানি বা আমার ফ্যামিলি জানে যে আদৌ কি। তো আমি তাকে বলছিলাম, আন্টি আপনি এভাবে বলতে পারেন না। যেহেতু আপনি আমার বিষয়ে টোটালি কিছু জানেন না বা সম্পূর্ণ গল্পটাও জানেন না, আপনি আমার বিষয়ে এভাবে কথা বলার অধিকার রাখেন না। তখন সে আমাকে বিয়াদব বলে, বিয়াদবের মতো তুমি তর্ক করছো। আন্টি আমি তর্ক করিনি, আমি উচিত কথাটা বলছি, যেটা সত্য আমি সেটা বলছি। তখন সে আমাকে জাস্ট একটা কথা বলে যে, "আচ্ছা, যেখানে তোমার ফ্যামিলির কোনো ঠিকানা নেই, একদম ভবঘুরের মতো, তোমার কাছে আমি আমার ছেলেকে কি করে দেবো? আমার ছেলের সন্তানদের কি হবে?" কিন্তু তুই যেমন দেখতে এবং এখনকার পৃথিবীতে যেভাবে, এখনকার বাংলাদেশে যেভাবে মানুষকে দেখতে পছন্দ করে, তুই যেমন দেখতে এবং তুই তো প্রতিষ্ঠিত, অলরেডি তুই জব করতেছিস এবং খুব নিজের ইনকাম নিজেই করতেছিস এবং প্রতিষ্ঠিত একটা জব এবং খুব প্রেস্টিজিয়াস একটা জবের মধ্যে আছিস, তারপরে কোনো কিছু গুরুত্ব বহন করতেছে না যেহেতু তোর পরিবারের ঠিক নাই। একটাই কোশ্চেন, যেহেতু আপন যে বাবা মা যে সে তোকে ৩ মাস বয়সে পর করে দিয়েছে, এটাই রিজন, আর কোনো রিজন না। বিশাল ব্যাপার। তারপর তো তখন সে যেহেতু এভাবে বলছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদেরও ফ্যামিলি আমারও ফ্যামিলি, আমি চাই না আমার ফ্যামিলিও কষ্ট পাক, আপনারাও কষ্ট পান, কিন্তু আপনার ছেলেকে নেক্সট টাইম না করে দিবেন, আমাকে যেন আর কল না করে কখনো। সত্য যদি নাই হয় তাহলে হয়তো যেন ট্রেলার দেখাতে না আসে, পুরো সিনেমা দেখানোর ক্ষমতা যেহেতু তার নাই। সেটাই বলেছি। তো এর কিছুদিন পর প্রায় ৩ মাস চলে যায়। ৩ মাসের মাথায় তাকে বিয়ে দেয়। তার এলাকার একটা মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে যায়। জন কষ্ট হয়নি? না, কষ্ট হয়নি, কারণ কষ্টটা তো প্রথমেই পেয়ে গেছি। সে যখন দিনের পর দিন মেন্টালি টর্চার করতো। একটা ছেলে টেক্সট করছিল যে ছেলে বিয়ে হয়ে গেছে, ওই ছেলেটা মনে হয় তোর পরিচিত হবে। জন কষ্ট হয়নি যখন শুনছিস? তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। আমার তো দোষ ছিল না। দোষ নাই, কারণ আমি তো জানি যে এখন ছেলে মেয়ের পাত্রস্থ করতে গেলে যেমন লোক দেখে তার সব আছে আমার মেয়ের। আমার মেয়ের দারুণ চমৎকার হাইট, ছিপছিপের শরীর, কি চমৎকার মুখের অবয়ব, শার্প এন্ড ফিচার্স এবং প্রতিষ্ঠিত একটা প্রেস্টিজিয়াস জবের সাথে জড়িত। আর কি লাগে এখনকার ছেলেদের জন্য এরকম মেয়ের চাইতে? জান, তারপরে পর হওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে যে তোর ৩ মাস বয়সের পর থেকে তোর বাবা মার কোনো ঠাই ঠিকানা নাই, এটাই হচ্ছে রিজন, যেটার জন্য তোর কোনোভাবেই তুই দায়ী না। তো মা কষ্ট হয়নি তখন বিয়ে করে ফেললো? কষ্ট হয়নি আন্দাজে। আমি তোকে মা বলে সম্বোধন করলেও তুই আমার সাথে তো ফ্রি হতেই পারিস না। কষ্ট হয়নি এই কারণে যে তার কাছে তো আমি আগে থেকে কষ্ট পেয়ে আসছি। কিন্তু লজিক দিয়ে তোর কষ্ট মানানো যায় না মা। লজিক দিয়ে কি কষ্ট পাওয়া যায়? কষ্টকে ম্যানেজ করা যায়? তাও তো না।
যখন শুনলি যে বিয়ে হয়ে গেছে তখন কেমন লাগছিল? না তেমন কিছু না। মনে হয়েছিল বা কোনো ক্লেশ কাজ করছিল যে এমন না, ঔরসে শুধু আল্লাহ তুমি জন্ম দিলে কেন, যে আমার তো সবই ঠিক ছিল, শুধু এরকম পরিবারে আমি জন্ম নিলাম কেন? না এমন চিন্তা মাথায় আসে। কোনো অনুযোগ কোনো অভিযোগ সেটা আল্লাহর তখন প্রতি না, সেটা প্রতিবাদ? বরাবরই আসে যে এমনটা না হলেও পারত। তখন কি স্রষ্টার সাথে কথা বলিস? কি বলিস? যে যা বলিস তাই বল, সেন্সার ছাড়া। এতটুকু বলি যে আল্লাহ তুমি আমাকে এমনটা না দিলেও পারতা, আর যেহেতু এমন দিয়েছো দিনের পর দিন এইভাবে না হলেও হয়তো। মানুষ সারা জীবন তো কষ্ট করে না, কিছুটা তো সুখ পাওয়ার অধিকার মানুষের থাকেই, তুমি আমাকে সেটাও দিলা না। কিন্তু মা এগুলোর পরে কি তোর আল্লাহর প্রতি আস্থা কমেছে, কখনোই না। শ্রদ্ধা কমেছে? আমি মনে করি এটা একটা পরীক্ষা। এক্স্যাক্টলি মা, পরীক্ষা দেওয়ার জন্য দুর্বল চিত্তের মানুষকে আল্লাহ খুঁজে নেন না, এমন শক্তিমান এরকম পাওয়ারফুল ক্যারেক্টারের মানুষকে আল্লাহ খুঁজে নেন, রাইট? রাইট। ওকে, তারপর বিয়ে হয়ে গেল, দেন? হ্যাঁ বিয়ে হয়ে গেল। তো বিয়ে হওয়ার পর সে দেশের বাইরে চলে যায়, সম্ভবত সিঙ্গাপুরে চলে গিয়েছিল। সেখানে যাওয়ার পর সে আমাকে নক দেয়। তারপরেও তো আমি জিজ্ঞেস করছিলাম আপনি আমাকে এখনো কেন শালায় নক সিনেমা দিচ্ছেন, দেখাবে না কিন্তু ট্রেলার দেখাবে প্রতি মুহূর্তে। আপনি আমাকে এখনো কেন নক দিচ্ছেন, এটা ঠিক না, কেননা আপনি ম্যারিড, আপনার ওয়াইফ আছে, সে মাইন্ড করতে পারে। তো বলছে সে তো জানে না আমি আপনাকে নক দিচ্ছি। আর আর সে তো যখন আসার ফ্যাশন, কথা ছিল তখন কোথায় ছিল? বলিস না এগুলো? না আমি বেশি পাত্তা দিতাম না। পরে তারপর এভাবে চলতে চলতে আমি তার কাছে কিছু টাকা পাইতাম। কত রে? আমারে সর্বশেষ যেটা, কত, আমার টোটাল সেটা 1000? 30K। আরো পাইতি তো, সব মিলে কত? সব মিলে সম্ভবত 60-এর মতো হবে। আরো পাইতি, হারামি তো টাকাতে চলতো।